এইটা আমার শোনা ওয়ান অফ দ্য মোস্ট হরিফাইং কেস। আমাদের ঘরের দরজাটা কেউ খুলছে। আমি তুই ছাড়া এই ঘরে আর কি কেউ আছে? যেন কেউ হামাগুড়ি দিয়ে বা মাটিতে ঘষে ঘষে এগিয়ে আসছে দরজা দিয়ে, ঠিক ওর বিছানার দিকেই। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। আজ যে লোমহর্ষক সত্যি ভুতুড়ে ঘটনাটা বলবো, সেটা শুনে তোমাদের যাদের কাজের সূত্রে বা পড়াশোনার জন্য বা অন্য কোনো কারণে নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে বাড়ি বা ফ্ল্যাট কিনে বা ভাড়া করে থাকতে হয়, তাদের কিন্তু সাংঘাতিক ভয় লাগবে আর মনে নানা রকম প্রশ্ন আসবেই। আগে থাকতে সতর্ক করে দিলাম। আমার তো এই ঘটনাটা শুনে মারাত্মক ভয় লেগেছিল। যদিও আমি নিজের বাড়িতেই থাকি, কিন্তু ভবিষ্যতে যদি অন্য কোথাও গিয়ে থাকতে হয় আমি 5 বার ভাবব। সঙ্গীতা, ওর ভাই পীয়ূষ, ওদের মা পলা দেবী আর বাবা সৌরভ বাবু থাকতো নর্থ কলকাতায় তাদেরই নিজেদের পৈতৃক বাড়িতে। কিন্তু হঠাৎই সৌরভ বাবুর কাজটা ট্রান্সফার হয় নিউ দিল্লিতে। খুবই আর্জেন্টলি ট্রান্সফার অর্ডারটা আসে। 1 সপ্তাহের মধ্যেই দিল্লিতে তাকে জয়েন করতে হবে, ফলে হাতে বেশি সময়ও নেই। তাড়াতাড়ি করে এই বাড়িটার একটা ব্যবস্থা করে ওদের রওনা দিতে হয় দিল্লিতে। বুঝতেই পারছেন, এতটা শর্ট নোটিসে একটা গোটা শহর চেঞ্জ করা খুব একটা সহজ কথা নয়। খুব ভাগ্যক্রমে সৌরভবাবুরই একটা কলিগের চেনাশোনা একজন আত্মীয় থাকে দিল্লিতে, ফলে তার সাথেই যোগাযোগ করে একটা থাকার ব্যবস্থা করলো তারা। আপাতত সেখানে গিয়ে একটা মাথা গোঁজার ঠাঁই তো দরকার, তারপর নয় ভালো ফ্ল্যাট দেখে সুবিধা মতো ভাড়া করে নেবে। তো সেই কথা অনুযায়ী ওরা 4 জন সব লাগেজ নিয়ে দুগ্গা দুগ্গা করে পাড়ি দিল রাজধানীতে। ওরা দিল্লি পৌঁছালো এবং প্ল্যান মাফিক ওরা সেই কলিগের আত্মীয় রজতের সাথে দেখা করলো। তারপর রজত এবং রজতের সাথে আর একজনও ছিল যার কাছে সেই বাড়ির চাবি এবং যাবতীয় ডকুমেন্টস ছিল। ওরাই সৌরভবাবু এবং তার পরিবারকে নিয়ে গেল একটি বিশাল দোতলা বাড়িতে। বাড়িটা 4 জন মানুষের জন্য একটু বেশি বড় এবং গেটে একটা মস্ত তালা ঝুলছিল। রজতের সাথে আর একজন যিনি ছিলেন তিনি তালা খুলে দিল আর বাড়ির ভিতর নিয়ে গিয়ে আলো জ্বালিয়ে সব দেখিয়ে দিল। তারপর যাবতীয় যা দরকারি কথাবার্তা সেরে ওরা 2 জন সেখান দিয়ে বিদায় নিল। পলা দেবীর একটু কেমন যেন খটকা লাগছিল। এত বড় বাড়ি, কেউ থাকে না, এত কম দামে ভাড়া দিয়ে দিল। এরকম ব্যস্ত শহরে সব ঠিকঠাক আছে তো? এদিকে সঙ্গীতারও বাড়িতে পা রাখতেই কেমন যেন একটু আনইজি ফিল হয়েছিল। এত বড় বাড়ি পুরো ফাঁকা, কতদিন ধরে বন্ধ ছিল কে জানে, মনে মনে ভাবলো সঙ্গীতা। তারপর ও আর ওর ভাই নিজেদের জন্য ঘর বাঁচতে চলে গেল লাগেজ নিয়ে। ভালো করে দেখে নিয়ে ঠিক করলো যে উপরে ডান দিকের একটি ঘরে থাকবে সঙ্গীতা আর ওর ভাই, আর বাঁ দিকের ঘরে থাকবে ওদের মা বাবা। আচ্ছা, এই দুটো ঘরের মধ্যে একটা কমন বাথরুম ছিল, ফলে রাত বিরেত সুবিধাই হবে, তাই জন্যেই ওই দুটো ঘর ওরা বেছে নিয়েছিল। নিচে ডাইনিং টেবিল আর কিচেন আছে, আর দুটো ঘরও আছে, কিন্তু 4 জন মানুষ আর কটা ঘর ইউজ করবে, তাই ওই দুটো ঘর ওরম বন্ধই রয়ে গেল। ওখানেরই একটা নাম করা স্কুলে ওদের অ্যাডমিশন হলো। এইভাবে মোটামুটি ভালোই কাটছিল। এরকমই একদিন বিকেলে স্কুল থেকে ফিরে সঙ্গীতা উপরের ঘরে বসে কিছু একটা পড়ছে। ওর মা আর ভাই বেরিয়েছে বাজারে, আর বাবা তো সেই সকালে অফিস যায় আর আসে রাতে, ফলে ও বাড়িতে একাই। হঠাৎ পড়তে পড়তে ও কেমন যেন একটু পোড়া পোড়া গন্ধ পেল।
ভাবলো রান্নাঘরে কিছু বসানো নেই তো, ফলে দৌড়ে একবার নিচে গিয়ে দেখলো, কিন্তু কিছুই নেই। ঠাকুর ঘরে দেখলো ধূপ জ্বালানো আছে কিনা, কিন্তু সেটাও না, কোথাও কিছু নেই। তবে পোড়া পোড়া গন্ধটা নিচে আসতেই কেমন যেন হালকা হয়ে গেল। ও আবার দোতলায় গেল। তারপর একটা জিনিস ও খেয়াল করলো, যে যতই ও বাথরুমের সামনে যাচ্ছে ততই যেন গন্ধটা গাঢ় হচ্ছে। ভাবলো গিজারের সুইচ অন নেই তো, কিন্তু না, সেটাও না। এবার বাথরুমের লাইটটা জ্বালিয়ে ভিতরটা একবার দেখবে বলে দরজাটা খুলতেই এক রাশ ধোঁয়া ওকে ছুঁয়ে বেরিয়ে গেল বাথরুম থেকে। আর তার সাথে খুব বাজে পোড়া গন্ধ ওর নাকে এলো। ভয়তে প্রায় ছিটকে উঠে বেরিয়ে এলো সেখান থেকে। তারপর ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ওর মাকে কল করলো এবং বাড়ি আসতে বলল। কিন্তু ওর খুবই কৌতূহল হচ্ছিল যে অমন ধোঁয়া হঠাৎ করে বাথরুমের ভেতর দিয়ে কি করে এলো। কোনো বড় বিপদ ঘটবে না তো, আগুন টাগুন লাগবে না তো, এইসব ভাবতে ভাবতে আর না থাকতে পেরে আবার গেল বাথরুমে দেখতে যে কি অবস্থায় আছে সেটা। বাথরুমের দরজাটা খোলাই রয়ে গেছিল। সঙ্গীতা খুব সাবধানভাবে উঁকি মেরে দেখতে চাইল কি চলছে ভিতরে। দেখল ভিতরটা ধোঁয়াটে হয়ে আছে, আর পোড়া গন্ধটা আগের থেকে কমেছে, কিন্তু হালকা হালকা এখনো নাকে আসছে। ও এবার সাহস করে আর একটু এগিয়ে গেল ভিতরের দিকে। তখনই ওর চোখে পড়ল বাথরুমে ঢুকতেই একদম মুখোমুখি যে দেওয়ালটা, সেটার উপরের দিকে একটা বেশ বড় দাগ চোখে পড়ল ওর। মানে আগুন ধরে পুড়ে গেলে দেওয়ালে যেমন পোড়ো দাগ হয়ে থাকে, ঠিক সেরকমই একটা বড় পোড়া দাগ। সেটা দেখে ও আর এক সেকেন্ডও সেখানে না থেকে দৌড়ে নিচে নেমে এসে দরজার সামনে হাঁ করে অপেক্ষা করছিল কখন তার মা আসবে। ওই 15-20 মিনিট পরেই ওর মা ভাই আসতেই তাড়াতাড়ি করে ও সবটা বলল। কিন্তু অদ্ভুতভাবে তখন আর গন্ধটা ছিল না কোথাও। ওরা বাথরুমে গিয়েও দেখল, কিন্তু সেখানেও খুব অস্বাভাবিকভাবে না আছে কোনো ধোঁয়া আর না কোনো পোড়া গন্ধ। পুরো পরিষ্কার বাথরুম, ধোঁয়ার বিন্দু মাত্রও বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, সেই কালো পোড়া দাগটা কিন্তু এখনও বেশ স্পষ্ট। সঙ্গীতা ওর মাকে সেই দাগটা দেখালো দেওয়ালে, কিন্তু ওরা বুঝতে পারল না যে সেটা হলো কি। হঠাৎ পুরো গন্ধ, ধোঁয়া, পোড়া দাগ, তাও আবার বাথরুমের ভিতর। তখন সঙ্গীতা একটু কিন্তু কিন্তু গলাতে বলল, জানো মা, যেদিন প্রথম আমরা এই বাড়িতে ঢুকি, আমি না ঠিক এরকমই একটা গন্ধ তখনও পেয়েছিলাম, হালকা। তারপর যখন উপরের ঘর দেখতে এসেছিলাম তখনও বেশ ভালোই পেয়েছিলাম, কিন্তু অত হঠকারিতার মধ্যে আর বলা হয়নি। ভেবেছিলাম এতদিন বন্ধ ছিল, আসছে হয়তো কোথা থেকে, আমার একবার জানানো উচিত ছিল। ওর মা এটা শুনে বলল, ঠিক আছে, তোর বাবা রাতে আসলে এটা নিয়ে কথা বলবো। কোথায় কি শর্ট হয়ে আছে, কারেন্টের ব্যাপার তো বলা যায় না, কখন কি বিপদ ঘটবে বাবা। সেদিনই রাতে ডিনার করতে করতে পলাদেবী সবটা বলল সৌরভবাবুকে। সব শুনে সৌরভবাবু বলল, সে কি, এই কথাটা আগে বলবে তো। না না, এ তো ভালো না, কোথায় কি শর্ট হয়ে থাকবে, কারেন্টের ব্যাপার। কালই আমি একবার ইলেকট্রিশিয়ান নিয়ে এসে চেক করাবো পুরো। আমি আর একটা কথাও ভাবছিলাম পলা, যে এই বাড়িটা আমরা থাকছি যদিও বেশি দিনের জন্য নয়, কিন্তু তবুও এর আগেই বাড়িতে কারা থাকতো বা কাদের বাড়ি, এটা সবটা একবার আমাদের জানা উচিত, কি বলো? এটা শুনে পলাদেবী বলল, হ্যাঁ হ্যাঁ, সেটা মন্দ বলনি। কাল শনিবার আছে, তোমার ছুটিও আছে, কালই তাহলে
দুটো কাজ সেরে নাও, বুঝলে? তারপর ডিনার শেষ করে যে যার মতো ঘরে ঘুমোতে চলে গেল। পরের দিন যথারীতি সেখানকার লোকাল একজন ইলেকট্রিশিয়ানের খোঁজ নিয়ে তাকে কল করলো সৌরভবাবু। তারপর ওই 1:45 নাগাদ বাড়ির কলিং বেলটা বাজলো। সৌরভবাবু বুঝতেই পেরেছিল যে ইলেকট্রিশিয়ান এসেছে। গিয়ে দরজাটা খুলতেই দেখল লম্বা ছিপছিপে চেহারার একজন দাঁড়িয়ে আছে, হাতে একটা ব্যাগ নিয়ে। সৌরভবাবু হেসে তাকে ভিতরে ডাকলো, কিন্তু তখনই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো। সম্রাট ইলেকট্রিশিয়ান ওদের বাড়িতে পা রাখতেই কেমন যেন চমং করে চারিদিকটা দেখে দুবার নমস্কার করে নিল। এ কি, নমস্কার করলো কেন? ও ওরমভাবে ঢুকেই চারিদিকটা দেখে নমস্কার করলো কেন? ভারী অদ্ভুত তো। জিজ্ঞেস করবো নাকি? থাক, হয়তো এটাই ওর অভ্যেস, কাজ শুরু করার আগে এরমটা করে থাকে। ইলেকট্রিসিটি নিয়ে কাজ তো, তাই হয়তো। সৌরভবাবু মনে মনে এইসব ভাবছে, তখনই আরও একটা অদ্ভুত জিনিস ঘটল। সম্রাট সোজা সিঁড়ি দিয়ে উপরের বাথরুমের দিকেই এগিয়ে গেল জিনিসপত্র নিয়ে। এ কি ভাই, তুমি জানলে কি করে? বাথরুমেই কাল ধোঁয়া দেখা গেছে, আর পোড়া গন্ধ পাওয়া গেছে বাথরুমেই। তোমাকে তো এখনো আমরা জানাইনি। আমতা আমতা করে প্রশ্ন করল সৌরভবাবু। আগে সাব, ইয়ে তো আমি সমঝে গেছি যে বাথরুমেই হবে হয়তো, ঠান্ডার সময় গিজার চালানো হয় ইসিলিয়েই। একটু ঘাবড়ে গিয়েই বলল সম্রাট। যাই হোক, ওই দিকে অত গুরুত্ব না দিয়ে পুরো ব্যাপারটা ওকে বুঝিয়ে বলল কাল যা যা ঘটেছিল। তারপর ইলেকট্রিশিয়ান পুরো বাড়ির সব ওয়্যার্স, সুইচ সব চেক করলো, বিশেষ করে উপরের সেই বাথরুমের গিজারের লাইট। কিন্তু কিছুই কোথাও ফল্ট নেই, সবই একদম ঠিকঠাক ছিল। সম্রাট সব দেখে নিয়ে বলল, শর্ট সার্কিটকে নিয়ে পোড়া গন্ধ আসার কথা একদমই নেই সাহেব। হো সকতা হ্যায় আশেপাশে কেউ কিছু জ্বালিয়েছিল, সেটারই গন্ধ পেয়েছেন। फिर भी थोड़ा संभाल के रहिए और हो सके तो जल्दी ही कोई और मकान ढूंढ लीजिए। हाँ, এই বলে আর 1 মিনিটও না দাঁড়িয়ে ওর টাকাটা নিয়ে ওদের কিছু প্রশ্ন করার আগেই সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল সে। সৌরভবাবুর মনে মনে যেন খুব অস্বস্তি হতে লাগলো। ইলেকট্রিশিয়ানের আচরণটা একদমই স্বাভাবিক ছিল না, কিছু তো লুকোচ্ছে। কিন্তু এক্ষুনি পলা দেবী বা বাচ্চাদের এই ব্যাপারটা জানাবেন না ঠিক করলেন, অযথা ওরা ভয় পাবে। আগে তিনি নিজেই একটু খোঁজ খবর নেবে, তারপরই যা বলার বলবে। তার ঠিক 2 দিন পরেই রাতের বেলা সবাই ওরা ডিনার করে ঘুমোতে গেছে উপরের ঘরে। যেমন শোয়, একটা ঘরে সঙ্গীতা আর ওর ভাই, আর একটা ঘরে ওর বাবা মা। তখন শীতকাল, ফ্যান না চলার কারণে সব চুপচাপ নিশুতি হয়ে আছে। রাত তখন প্রায় 1টা বাজছে। ওর ভাই তো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে কাঁদা, কিন্তু সঙ্গীতা তখনও ঘুমোয়নি, মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। এমন সময় হঠাৎ একটা ছিটকিনি খোলার শব্দ হলো। একটু নড়ে চড়ে বসলো সঙ্গীতা। এ কি, ছিটকিনি খোলার শব্দ হলো না? খুব কাছেই মনে হলো শব্দটা, আমার ঘরের ছিটকিনিটা। এই ভেবে তাড়াতাড়ি করে উঠে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ওদের ঘরের দরজার দিকে দেখার চেষ্টা করলো। কই, না তো, ঘরের ছিটকিনি তো আটকানোই আছে, তবে কিসের আওয়াজ হলো? তারপর 5 মিনিট ওভাবেই বসে ভেবে নিয়ে আবার শুয়ে পড়ে মোবাইল ঘাঁটতে লাগলো। ঠিক 10 থেকে 15 মিনিট পর সবে ওর একটু ঘুমে চোখ দুটো বুজে এসেছিল, আবার সেই শব্দ। আর এবারেরটা আরও স্পষ্ট আর খুবই কাছে মনে হলো। সঙ্গীতা মোবাইল টোবাইল রেখে ধীরপির করে উঠে বসলো আর খুব সতর্ক চোখে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দরজার দিকে করতেই যেন চমকে উঠল। দরজার ছিটকিনিটা খোলা। একটু আগে যে ছিটকিনিটা পুরো বন্ধ ছিল,
সঙ্গীতা নিজের চোখে দেখল সেটা আপনা আপনি খুলে গেল। সঙ্গীতা আস্তে আস্তে ওর ভাই, যে ওর বিছানা থেকে খানিকটা দূরেই আর একটা বিছানায় ঘুমিয়ে কাঁদা, তাকে ডেকে তোলার চেষ্টা করলো। ওই পিয়ুষ, পিয়ুষ, কিরে শুনতে পেলি না? শোন না, আমাদের ঘরের ছিটকিনিটা হঠাৎ খুলে গেল ওই। কিন্তু না, ওর চেষ্টা ব্যর্থ। পিয়ুষের ঘুম কিছুতেই ভাঙল না। সঙ্গীতা যে কি করবে কিছু বুঝেই উঠতে পারছিল না। ভয়েতে কম্বল পুরো মাথা অবধি ঢাকা দিয়ে বিছানার একদম কোনায় গিয়ে সিটিয়ে বসে রইল। ছিটকিনিটা যে আটকাবে সে সাহসও পাচ্ছে না, আর মাথাতে হাজার রকমের চিন্তা আসছে, প্রশ্ন আসছে। ঠিক তখনই আবার সঙ্গীতার কানে ভেসে এলো একটা শব্দ। এরকম থমথমে পরিস্থিতি নিমেষের মধ্যে আরও সাংঘাতিক করে তুলল ওই ঘরের দরজা খোলার শব্দটা। এবার সঙ্গীতার হার্টবিট যেন মাত্রা ছাড়িয়ে দৌড়াচ্ছে। ভয়েতে তাকানো তো দূর, মাথা অবধি মুড়ি দেওয়া কম্বলটা যে সরিয়ে মুখটা বের করবে সে ক্ষমতাও হচ্ছে না ওর। কিন্তু না তাকালে যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে তা তো না। ওকে তো দেখতেই হবে যে ওদের ঘরের দরজা খুলল কে, কি হচ্ছে এইসব। অনেক সাহস করে সঙ্গীতা এবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে কম্বলটা আস্তে আস্তে শুধু চোখ অবধি নামিয়ে ডান হাত দিয়ে ফ্ল্যাশ লাইটটা তুলে ওদিকে মারতেই দেখল ঘরের দরজাটা পুরো হাট করে খোলা। ব্যাস, এটা দেখে আরও নিজেকে আটকে রাখতে পারলো না। এবার যথেষ্ট গলা উঁচিয়ে চিৎকার করে ডাকতে লাগলো ওর ভাইকে, এই পিয়ুষ, আরে এই ভাই, ওট ওট ওট, কিরে? আলিস্যি ভরা গলাতে চোখ ডলতে ডলতে পিয়ুষ বলল, আরে কি হলো কি বল, এত রাতে চিল্লামিল্লি কিসের? ভাই তাড়াতাড়ি একবার ওঠ প্লিজ, আমার ভীষণ ভয় করছে রে, আমি নামতে পারছি না বিছানা থেকে, প্লিজ উঠে লাইটগুলো তাড়াতাড়ি করে জ্বালা। খুব আতঙ্কিত গলাতে পিয়ুষের মুখের দিকে ফ্ল্যাশ লাইটটা ধরে বলল সঙ্গীতা। এবার একটু বিরক্ত হয়েই পিয়ুষ বলল, উফ, আগে তো মুখের সামনে থেকে আলোটাকে সরা, কিসের যে হঠাৎ ভয় মাঝরাতে, দূর বাবা। আমাদের আমাদের ঘরের দরজাটা কেউ খুলছে, কাঁপা কাঁপা গলাতে বলল সঙ্গীতা। ব্যাস, এটা শুনে পিয়ুষ যেন এবার ধর্মড়িয়ে উঠল। বড় বড় চোখে ওর দিদির দিকে তাকিয়ে কথাটা ঠিক বোঝার চেষ্টা করছিল। তারপর সঙ্গীতা আলোটা দরজার দিকে ফেলতেই পিয়ুষ দেখল, হ্যাঁ সত্যি ঘরের দরজাটা হাট করে খোলা, যেটা রাত্রে ওরা ছিটকিনি লাগিয়ে শুয়েছিল। পিয়ুষ ভয় পাওয়া সত্ত্বেও আস্তে আস্তে খাট থেকে নেমে পা টিপে টিপে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে, কারণ লাইটের সুইচটা দরজার ঠিক পাশেই। ফলে লাইট জ্বালানোর জন্যেও ওই অবধি যেতেই হবে। তারপর লাইটের সুইচটা জ্বালিয়েই আগে দরজাটা ধমাস করে বন্ধ করে দিল। দাঁড়া দাঁড়া, বন্ধ করিস না, একবার বাইরেটা দেখে নি, কিছু নেই তো। এই বলে সঙ্গীতা মোবাইলটা রেখে উঠে এলো দরজার কাছে। দরজাটা অল্প ফাঁক করে যেন ভূত দেখার মতো কিছু দেখে ভীষণই চমকে উঠে তাড়াতাড়ি করে দরজাটা চেপে বন্ধ করে ছিটকিনিটা লাগিয়ে দিল। তারপর নিজের বিছানা ছেড়ে পিয়ুষের পাশে গিয়ে বসলো ওর বিছানাতে। এটা কি হচ্ছে ভাই আমাদের সাথে? দীর্ঘশ্বাস ফেলে তারপর পুরো ঘটনাটা বলল। দরজাতে এত শক্ত ছিটকিনি দেওয়া
যেটা কোনো হাওয়া বাতাস ঝড়েও এমনি এমনি খুলে যাওয়া অসম্ভব, সেটা আপনা আপনি কি করে খুলল? এ তো ভারী অসম্ভব রে। এই বলে চুপ করে গেল। তারপর পীযূষ খুব চিন্তিত গলায় প্রশ্ন করল, আচ্ছা আচ্ছা 1 মিনিট, তুই বললি দুবার ছিটকিনির শব্দ পেয়েছিস, একবার একটু দূরে আর দ্বিতীয়টা একদম কাছে, যেটা সম্ভবত আমাদের ঘরের দরজার ছিটকিনির শব্দ। কিন্তু তাহলে প্রথমটা কিসের? আর একটা প্রশ্ন হচ্ছে, তুই তখন দরজার বাইরে কি দেখে অমন চমকে উঠলি? সঙ্গীতা চুপচাপ কিছুক্ষণ পীযূষের দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর গলাতে বলল, প্রথম ছিটকিনির শব্দটা বাথরুমের। আমি তখন মুখ বাড়িয়ে দেখলাম বাথরুমের দরজাটাও পুরো খোলা। যেটা আমি শেষে ছিটকিনি লাগিয়ে এসেছিলাম, সেটা ছিটকিনি খুলে দরজাটা খুলেছে কেউ। আমি আর তুই ছাড়া আমাদের ঘরে আর কে আছে যে ভিতর থেকে ছিটকিনি খুলে দরজা খুলছে? আর তার সাথে বাথরুমের ছিটকিনি খুলে দরজা খোলারই বা কি সম্পর্ক? এটা শুনেই ওর দিদি বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে বলল, ওইটাই তো আমার ভয়। আমি তুই ছাড়া এই ঘরে আর কি কেউ আছে এখনো উপস্থিত? সঙ্গীতার এই কথাটা শেষ হতে না হতেই পীযূষ বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। এবার ওর ফিল হলো এতক্ষণ ধরে ওর দিদি কেন এত বেশি ভয় পাচ্ছে। এইসব নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ওরা ঠিক করলো এখন এইসব কথা ওদের মা বাবাকে জানাবে না। বেকার ওদের দুশ্চিন্তা বাড়াতে চায় না ওরা। আগে ওরা দুজন ভালো করে খেয়াল রাখবে এরকম অদ্ভুত জিনিস আর হচ্ছে কিনা, তারপর ওনাদের জানাবে। এইসব ঠিক করে সঙ্গীতা ওর কম্বলটা নিয়ে পীযূষের বিছানাতেই শুয়ে পড়ল, আর পীযূষও তাই করল। পরের দিন সকালে ওরা একদমই নর্মাল আচরণ করছিল, যেন কিছু ঘটেইনি। কিন্তু ভিতর ভিতর ঠিক কতটা ঘাবড়েছিল সেটা ওরাই জানে। এখানেই ওরা ভুলটা করল। মা বাবাকে না জানিয়ে আর ওইদিকে সৌরভবাবু যে সম্রাটের কথাটা খটকা লাগলেও সেটা এক্ষুনি পরিবারকে না জানিয়ে কি যে মস্ত বড় ভুল করলো। এই ভুলের মাসুল যে ওদের কিভাবে দিতে হবে সেটা আপনারা ক্রমশই দেখতে পাবেন। কেউ ভাবতেই পারবে না বাড়িটার ভিতর এত কিছু রহস্য লুকিয়েছিল, আর ওদেরকে এটার গুরুত্ব না দেওয়ার জন্য অনেক বিপদে পড়তে হবে। 1 মাস হতে চলল, সেরকম কিছু আর হয়নি ওদের সাথে। ওরা ভেবেও নিয়েছিল যে সেদিন কোনোভাবে ছিটকিনি লুজ ছিল তাই হয়তো খুলে গেছিল বা কিছু, কিন্তু ভুতুরে কোনো ব্যাপারই নয়, তাই ভয়টাও মন থেকে কেটে গেছিল। তো যথারীতি রাতে ডিনার করে এসে সঙ্গীত আর পীযূষ যে যার বিছানাতে এসে শুলো। সেদিন ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, ফলে দরজা জানলা সব চেপে বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল ওরা। বেশ অনেকটা রাত গড়িয়েছে, দুজনেই তখন ঘুমিয়ে কাদা, চারিদিকে চুপচাপ নিশুতি। হঠাৎ ঘটাস করে একটা শব্দ, ঠিক দরজার ছিটকিনি খুললে যেমন শব্দ হয় সেরকমই। আর এত নিস্তব্ধ চারিদিকে, আওয়াজটা বেশ স্পষ্টই শোনা গেছে। সঙ্গীতা ধীরপির করে উঠে বসলো বিছানায়, গা হাত পা থর থর করে কাঁপছে। আচমকা ঘুমের মধ্যে ভয় পেলে ঠিক যেমন হয়। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে বলে কাঁপতে কাঁপতে মোবাইলটা যেই নিতে যাবে, ঠিক তখনই ওর কানে পুরো স্পষ্ট এলো একটা অদ্ভুত শব্দ, যেন কেউ হামাগুড়ি দিয়ে বা মাটিতে ঘষে ঘষে এগিয়ে আসছে দরজা দিয়ে ঠিক ওর বিছানার দিকেই। সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েই তারস্বরে চিৎকার করলো, পীযূষ, পীযূষ শিগগিরই ওঠ, আবারও এসেছে, ও এখানেই আছে, তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বালা। আর এরই মধ্যে ও যেন
চিৎকার অনুভব করলো ওর বিছানার নিচেই কিছু বা কেউ নড়াচড়া করছে আর খুটখাট শব্দ হয়েই যাচ্ছে। ভয়তে ওর গলা বুক সব শুকিয়ে এলো। ওর হাত পা শিরদাঁড়া যেন জমে পাথর হয়ে গেছে, নড়াচড়া করারও ক্ষমতা নেই। পাথরের মূর্তির মতো বসে রাম নাম জপে যাচ্ছে। এদিকে ওর চিৎকারে পিয়ুষও উঠে বসেছে বিছানাতে, আর ওর হাতে ফ্ল্যাশ লাইট আর ওরম চিৎকার শুনে এতক্ষণে ওর বুঝতে বাকি নেই যে সেই কালো রাত আবার ফিরে এসেছে। তারপর ওর দিদির দিকে তাকাতেই ফ্ল্যাশ লাইটের আলোতে দেখল সঙ্গীতা কিছু একটা ইশারা করে বলতে চাইছে। সঙ্গীতার চোখ দিয়ে কিছু একটা দেখতে ইশারা করছে, আর আঙুলটা বারবার বিছানার নিচের দিকে দেখাচ্ছে। পিয়ুষের বিছানাতে বসলে একটু ঝুঁকে দেখলেই ওর দিদির বিছানার নিচটা পুরোই দেখা যাবে। ফলে পিয়ুষ ওর বিছানাতে উপুড় হয়ে বসে একটু ঝুঁকে গিয়ে ফ্ল্যাশ লাইটের আলোতে সঙ্গীতার বিছানার নিচটা দেখার চেষ্টা করলো, যেখানে সঙ্গীতা অনুভব করছিল কিছু তো আছে, যেটা হামাগুড়ি দিয়ে ঢুকেছে ঘরে ওর বিছানার নিচে। তারপর পিয়ুষ কি দেখলো সেই বিছানার নিচে, কে ছিল সেখানে, ওদের সেই রাতে কি মারাত্মক পরিণতি হয়েছিল, আর হামাগুড়ির শব্দই বা কেন। জানি অনেকের মনেই প্রশ্ন আসছে যে সাধারণত তো হাঁটা চলার শব্দ পাওয়া যায় বা কোনো পায়ের শব্দ হওয়া উচিত যদি সত্যি কেউ ঢোকে, কিন্তু হামাগুড়ি বা মেঝেতে কিছু ঘষে ঘষে যাওয়ার শব্দ কেন পেল সে? এর পিছনে যে ভয়ঙ্কর রহস্য আছে, যে হাড় হিম করা সত্যি ঘটনা আছে, এবং সেই কারণে ওদের কি কি বিপদে পড়তে হয়েছিল সবটাই বলবো এই ভিডিওরই পরের অংশতে। এই ঘটনাটা কিন্তু আমার শোনা ওয়ান অফ দ্য মোস্ট টেরিফাইং কেস। আজ এই অবধি, দেখা হবে এই ভিডিওরই পার্ট 2-তে, দ্য ডার্ক প্লেসে।